ঠাকুর এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 megahertz community radio, Jadavpur University. রবি ঠাকুর বাঙালির জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। বাঙালির জীবনযাপনের একটা বিশাল অংশ জুড়ে আছেন তিনি। দুর্দিনে কিংবা সুদিনে, হর্ষে কিংবা বিষাদে, প্রেমে কিংবা মনোমালিন্যে আমাদের বারংবার ফিরে যেতে হয় রবি ঠাকুরের কাছে, তাঁর রচনার কাছে। কারো কাছে তিনি প্রিয় কবি, কারো কাছে প্রিয় গীতিকার, কারো কাছে আবার প্রিয় ঔপন্যাসিক। কিন্তু এই সব পেরিয়ে রবীন্দ্রনাথ একজন স্বতন্ত্র মানুষও ছিলেন, রক্ত মাংস দিয়ে গড়া আমার আপনার মতোই একজন মানুষ, যিনি শৈশবে আমাদের মতোই বিস্মিত হতেন, কৈশোরে আমাদের মতোই কৌতূহলী ছিলেন, আর যৌবনে আমাদের মতোই দায়ভারের বেড়াজালে জড়িয়ে পড়েছিলেন। ব্যক্তি রবীন্দ্রনাথ কখনো পুত্র, কখনো ভ্রাতা, কখনো পিতার কর্তব্য এবং ভূমিকায় আর পাঁচজনের মতোই লড়ে গিয়েছেন। কবি রবীন্দ্রনাথ, ঔপন্যাসিক রবীন্দ্রনাথ, এমনকি গীতিকার রবীন্দ্রনাথ নয়। আজ আমরা আপনাদের সামনে পরিবেশন করছি ব্যক্তি রবীন্দ্রনাথের জীবনের বাল্য ও কৈশোরকালের বিশেষ কিছু মুহূর্ত, বিশেষত মহর্ষিপুত্র রবীন্দ্রনাথ এবং তাঁর পিতার সঙ্গে ঠাকুরের সম্পর্কের সমীকরণ নিয়ে রইল আমাদের পরিবেশনা পিতৃদেব ও রবীন্দ্রনাথ, জানা অজানা কিছু গল্পকথা। পিতৃদেবকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ লেখেন নৈবেদ্য কাব্যগ্রন্থ। সংসারও যবে মনু কেড়ে লয়, জাগে না যখনও প্রাণ, তখনও হেনাথ প্রণমি তোমায়, গাহি বসে তব গান। অন্তর জামি ক্ষমসে আমার, শূন্য মনেরও বৃথা উপহার, পুষ্পবিহীন পূজা আয়োজন, ভক্তিবিহীন তান। সংসারও যবে মনু কেড়ে লয়, জাগে না যখনও প্রাণ। ডাকি তব নাম শুষ্ক কণ্ঠে, আশা করি প্রাণপণে, নিবিড় প্রেমেরও সরস বরষা যদি নেমে আসে মনে। সহসা একদা আপনা হইতে ভরি দিবে তুমি তোমারও অমৃতে, এই ভরসায় করি পদতলে শূন্য হৃদয় দান। সংসারও যবে মনু কেড়ে লয়, জাগে না যখনও প্রাণ। রবি ঠাকুরের জন্মের কয়েক বছর আগে থেকেই তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর নিজেকে নিযুক্ত রেখেছিলেন দেশ ভ্রমণে, যে কারণে ঠাকুরের বাল্যকালে তার কাছে তার পিতা ছিলেন প্রায় অপরিচিত। কালেভদ্রে যখন ঠাকুর বাড়িতে আগমন ঘটত মহর্ষির, তখন বালক রবীন্দ্রনাথ এবং তার সাঙ্গপাঙ্গদের সাহস হতো না তার কাছে ঘেঁষার। তারা মূলত মহর্ষির ভৃত্যমহলে ঘুরে বেড়াতেন। বহুকাল প্রবাসে থাকার পর মহর্ষি যখন অল্প কয়েকদিনের জন্য কলকাতায় আসতেন, তখন ঠাকুর বাড়িতে ঘটে যেত এক হুলুস্থুল কাণ্ড। গোটা বাড়ি ভরে উঠত সাজো সাজো রবে। বাড়ির গুরুজনদের দেখা যেত জোব্বা পরে। সংযত পরিচ্ছন্ন হয়ে তাঁরা মহর্ষির কাছে যেতেন। এমনকি মুখে পান থাকলে তা বাইরে ফেলে দিয়ে তবে তাঁরা মহর্ষির সামনে যাওয়ার সাহস করতেন। বাড়ির সকলেই সাবধান হয়ে চলাফেরা করতেন। রান্না বান্নায় যাতে কোনো ত্রুটি না হয়
সেজন্যে স্বয়ং সারদা দেবী পাকশালে গিয়ে বসে থাকতেন। বৃদ্ধ কিনুহর করা তকমাওলা পাগড়ি এবং শুভ্র চাপকান পরে দ্বারের কাছে হাজির থাকত, যাতে রবীন্দ্রনাথ এবং তার সাঙ্গপাঙ্গদের কলকাকলিতে মহর্ষির বিশ্রামে কোনো ব্যাঘাত না ঘটে, সেজন্যে তাদের আগে থেকেই সতর্ক করে রাখা হতো। এ সময় তাদের গতিবিধি হতো অত্যন্ত সতর্ক। ঝুঁকি মারার সাহসও তাদের কারুর ছিল না। পিতাকে লেখা বালক রবীন্দ্রনাথের প্রথম চিঠি প্রসঙ্গে এক মজার ঘটনার কথা পরে উল্লেখ করেছেন তিনি। রবি ঠাকুর যখন ছোট ছিলেন তখন এক সময়ে ইংরেজ গভর্নমেন্টের চিরশত্রু রাশিয়ানদের দ্বারা ভারত আক্রমণের আশঙ্কা সাধারণ মানুষের মনে ঘনিয়ে এসেছিল। সেই সময় সারদা দেবীর কোনো এক আত্মীয়া তার কাছে এই আসন্ন আশঙ্কার কথা ব্যক্ত করেন। এই আশঙ্কা প্রকাশ করে সারদা দেবী স্বয়ং বালক রবীন্দ্রনাথকে দিয়ে তার পিতাকে একটি চিঠি লেখান, যার উত্তরে তার পিতা লেখেন, ভয় করিবার কোনো কারণ নাই, রাশিয়ানকে তিনি স্বয়ং তাড়াইয়া দিবেন। রবীন্দ্রনাথের বাল্যকালে তার পিতৃদেবকে কেন্দ্র করে যেসব ঘটনার উল্লেখ আমরা জীবন স্মৃতিতে পেয়েছি, তার মধ্যে অন্যতম একটি ঘটনা রবি ঠাকুরের উপনয়ন। এই উপনয়ন সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে ঠাকুর বলেছেন যে বেদান্ত বাগীশকে দিয়ে ওর পিতা যথাসম্ভব শুদ্ধ বৈদিক পদ্ধতিতে তাঁদের 3 ভাইয়ের উপনয়ন সম্পন্ন করেন। এই উপনয়নের প্রসঙ্গ আবার আমরা খুঁজে পাই জীবন স্মৃতির হিমালয় যাত্রা অধ্যায়। উপনয়নের পর মস্তকমণ্ডিত বালক রবীন্দ্রনাথের ভাবনা হলো যে তিনি স্কুলে যাবেন কি করে। এই দুশ্চিন্তার হাত থেকে তাকে উদ্ধার করতে তার পিতৃদেব স্বয়ং এগিয়ে এলেন একটি প্রস্তাবনা নিয়ে। তিনি কবিগুরুকে জিজ্ঞাসা করেন যে পিতৃদেবের সাথে হিমালয়ের যেতে তিনি ইচ্ছুক কিনা। বেঙ্গল একাডেমির সাথে হিমালয়ের তুলনা নিতান্তই হাস্যকর হবে বিবেচনা করে রবীন্দ্রনাথ পিতার প্রস্তাবে রাজি হয়ে পিতৃদেবের সাথে হিমালয় যাত্রার তোড়জোড় শুরু করেন। রেলগাড়িতে চেপে ভ্রমণকালের শুরুতেই আমরা একটি ঘটনার বিবরণ পাই, যার থেকে আমরা মহর্ষির চরিত্রের দৃঢ়তার দিকটি সহজেই অনুধাবন করতে পারি। যাত্রাকালের অমৃতসর যাওয়ার পথে একটি বড় স্টেশনে গাড়ি থামে। সেখানে স্টেশন মাস্টার স্বয়ং এসে বছর 11 রবীন্দ্রনাথের হাফ টিকিট পরীক্ষা করেন এবং মহর্ষিকে জিজ্ঞাসা করেন, এই ছেলেটির বয়স 12 বছরের অধিক নয়? মহর্ষি উত্তর দেন, না, বছর 11 রবীন্দ্রনাথের দৈহিক বৃদ্ধি সম্ভবত একটু বেশি হয়ে থাকবে, যে কারণে স্টেশন মাস্টার পুরো ভাড়ার দাবি করেন। এই কথা শুনে মহর্ষির 2 চোখ জ্বলে ওঠে। তিনি বাক্স থেকে একটি নোট বের করে দেন এবং ভাড়া বাদ দিয়ে অবশিষ্ট টাকা তাকে ফেরত দেওয়া হলে তিনি তা স্টেশনের উপর ছুঁড়ে ফেলে দেন। প্ল্যাটফর্মের পাথরের মেঝের উপর সেই টাকা পড়ে ঝনঝন করে বেজে ওঠে। স্টেশন মাস্টার সংকুচিত হয়ে প্রস্থান করেন। টাকা বাঁচানোর জন্য মহর্ষির মিথ্যাচারের আশ্রয় নেবেন, এই সন্দেহের ক্ষুদ্রতা তার মাথা হেট করে দেয়। রবি ঠাকুরের যৌবনকালের শুরুতে তাঁর খেয়াল হয়েছিল গরুর গাড়িতে করে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে তিনি পেশোয়ার পর্যন্ত যাবেন। তাঁর এই প্রস্তাব কেউ সঙ্গত কারণেই অনুমোদন করেননি, কিন্তু তাঁর পিতা ছিলেন ব্যতিক্রম। রবীন্দ্রনাথের জীবন স্মৃতিতে তিনি পিতৃদেবের কাছ থেকে পাওয়া যে আদর্শের কথা বলছেন, যে আদর্শ তাকে গড়ে উঠতে সাহায্য করেছে, সেই আদর্শের সঙ্গে ঠাকুরের নিজস্ব স্বাতন্ত্র্যের কোনো বিরোধ ছিল না। পিতার রুচি ও মতের বিরুদ্ধে
তিনি অনেক কাজই করেছিলেন, যেগুলো ইচ্ছে করলেই শাসন করে নিবারণ করতে পারতেন তার পিতা, কিন্তু তিনি কখনো তা করেননি। যা কিছু কর্তব্য তা তাঁর পুত্রেরা অন্তরের উপলব্ধির মাধ্যমে করবে, এর জন্য যথাযথ পরিবেশ রচনা করাই তিনি ঠিক বলে মনে করতেন। সত্যকে এবং শোভনকে বাইরের দিক থেকে গ্রহণে তীব্র আপত্তি ছিল মহর্ষির। তিনি জানতেন সত্যকে ভালোবাসতে না পারলে সত্যকে গ্রহণ করা যায় না। তিনি এও জানতেন সত্য থেকে দূরে গেলে একদিন না একদিন সত্যে ফেরা যায়, কিন্তু কৃত্রিম শাসনের অধীনে সত্যকে অন্ধকারে মেনে নিলে সত্যতে ফেরার পথ অবরুদ্ধ হয়। খ্যাতির সাথে আসে ক্ষমতা। আচ্ছা, খ্যাতি এবং ক্ষমতার কিরূপ ব্যবহারের পক্ষপাতী ছিলেন মহর্ষি? এই ব্যাপারে তার পিতার আদর্শগত দিকগুলি তুলে ধরেছেন রবীন্দ্রনাথ জীবনস্মৃতির আরেক অধ্যায়। উদাহরণস্বরূপ বলা যায়, একবার কবিগুরু আদি ব্রাহ্ম সমাজের সেক্রেটারি পদে নিযুক্ত হওয়ার পর লক্ষ্য করেন শুধুমাত্র ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো বর্ণের মানুষ ব্রাহ্ম সমাজের বেদিতে আচার্য পদে বসার সুযোগ পান না। এই বিষয়টি কবিগুরুর একেবারেই পছন্দ ছিল না। দেবেন্দ্রনাথ উপযুক্ত পাত্রের অনুপস্থিতির সত্যটি জানার সত্ত্বেও এর প্রতিকার করার বিষয়ে রবীন্দ্রনাথকে উৎসাহিত করেছিলেন, কিন্তু কার্যক্ষেত্রে প্রয়োগ করতে গিয়ে কবিগুরু দেখলেন বিষয়টি প্রতিকারের ক্ষমতা তাঁর আয়ত্তে নেই। তিনি কেবল অসম্পূর্ণতা দেখতে পারেন, পূর্ণতা সৃষ্টি করতে পারেন না। উপযুক্ত লোকই নেই যাকে তিনি আহ্বান করতে পারেন। মহর্ষি বালক রবীন্দ্রনাথের কাছে 2-4 পয়সা রাখতে দিতেন এবং হিসেব রাখতে বলতেন। এমনকি তার দামি সোনার ঘড়িটি দম দেবার ভারও ন্যস্ত হয় বালক রবীন্দ্রনাথের উপর। সকালে বেড়াতে বেরোনোর সময় পথে ভিক্ষুক দেখলে বালক রবীন্দ্রনাথকে তিনি আদেশ দিতেন ভিক্ষা দেওয়ার, কিন্তু হিসেব দেওয়ার সময় তা কিছুতেই মিলত না। একদিন তো উল্টে তহবিল বেড়ে গেল। মহর্ষি বললেন, তোমাকেই দেখিতেছি আমার ক্যাশিয়ার রাখিতে হইবে, তোমার হাতে আমার টাকা বাড়িয়া ওঠে। একবার মাঘোৎসবের সকালে ও বিকেলে রবীন্দ্রনাথ বেশ কিছু গান রচনা করেছিলেন। চুঁচুড়ায় থাকাকালীন দেবেন্দ্রনাথ একদিন তাকে ও জ্যোতিরিন্দ্রনাথকে ডেকে পাঠান এবং সেই সব নতুন নতুন গানগুলি গাইতে আদেশ করেন। এই সমস্ত গান শুনে মহর্ষি তাদের উৎকর্ষ অনুধাবন করে মুগ্ধ চিত্তে কবিগুরুকে পুরস্কৃত করেন। সেই গানগুলির মধ্যে একটি বিখ্যাত গান হল নয়নও তোমারে পায় না দেখিতে। রয়েছো নয়নে নয়নে, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছো নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছো গোপনে, রয়েছো নয়নে নয়নে, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছো নয়নে নয়নে। বাসনার বশে মন অবিরত, ধাই দশ দিশে পাগলের মতো, বাসনার বশে মন অবিরত, ধাই দশ
জাগিছ শয়নে স্বপনে, রয়েছ নয়নে নয়নে। সবাই ছেড়েছে নাই যার কেহ, তুমি আছো তার আছে তব স্নেহ। নিরাশ্রয় জন পথযারু গেহ, সেও আছে তব ভবনে, সেও আছে তব ভবনে। তুমি ছাড়া কেহ সাথী নাই আর, সম্মুখে অনন্ত জীবন বিস্তার। তুমি ছাড়া কেহ সাথী নাই আর, সম্মুখে অনন্ত জীবন বিস্তার। কাল পারাবার করিতেছ পার, কেহ নাহি জানে কেমনে, রয়েছ নয়নে নয়নে। জানি শুধু তুমি আছো তাই আছি, তুমি প্রাণময় তাই আমি বাঁচি। যত পাই তোমায় আরো তত যাচি, যত জানি তত জানি নে, যত জানি তত জানি নে। জানি আমি তোমায় পাব নিরন্তর, লোক লোকান্তরে যুগ যুগান্তর। জানি আমি তোমায় পাব নিরন্তর, লোক লোকান্তরে যুগ যুগান্তর। তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে, রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমারে পাই না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। এতক্ষণ শুনছিলেন পিতৃদেব ও রবীন্দ্রনাথ, জানা অজানা কিছু গল্পকথা। উপস্থাপনায় 2025-এর রেডিও প্রোডাকশন গ্রুপ, গানে সৃজিতা দাস। বিশেষ কৃতজ্ঞতা ডক্টর জয়দীপ ঘোষ, অধ্যাপক, বাংলা বিভাগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়। সম্পূর্ণ তথ্য সংগ্রহ জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর। অনুষ্ঠানটি কেমন লাগলো জানান আমাদের কল করে, মেল করে। কলিং নাম্বার 033-2457-2620। মেল করুন radioju.staff@jadavpuruniversity.in। শুনতে থাকুন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর।
আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।